সন্তানের আশায় অনেক দম্পতিকেই আমরা কিন্তু খুব উদ্বিগ্ন দেখি। অনেক প্রত্যাশার পরেও অনেকেরই কিন্তু সন্তান হতে চায় না। সামাজিক প্রেক্ষাপটে আমরা সবসময় নারীকেই দায়ী করে থাকি সেসব ক্ষেত্রে। তবে গবেষণায় দেখা গেছে প্রায় 40 থেকে 50% ক্ষেত্রে পুরুষ সঙ্গীর জন্য কিন্তু সন্তান না হতে পারে। আসলে পুরুষ বন্ধ্যাত্ব জিনিসটা কি, এই বিষয়টা নিয়ে আজ দর্শক আমরা কথা বলবো আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনই স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, পুরুষ বন্ধ্যাত্বের মূল কারণ এবং কেন হতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, ইউরোলজি বিভাগ সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আমাদের সাথে। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আর এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভও হচ্ছে। আপনার চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করবেন, যে বিষয়টি নিয়ে আমাদের চিকিৎসক কিন্তু আলোচনা করবেন। চলে যাচ্ছে আমাদের আজকে মূল অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলবো পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। তার প্রথমে যেটা জানবো যে আসলে আমরা সবসময় বন্ধ্যাত্ব জিনিসটার সাথে নারীকে সম্পৃক্ত করি এবং জানি যে একজন নারীর জন্য হয়তো বা সন্তান হচ্ছে না এরকমটি ধারণা করি, কিন্তু পুরুষের কারণেও যে সন্তান নাও হতে পারে এই বিষয়টি আগে একটু আমাদেরকে বলবেন যে পুরুষ বন্ধ্যাত্ব বিষয়টি কি। আসলে এখন তো যুগ পাল্টিয়েছে। আগে আমরা দেখতাম যে সাধারণত যদি বাচ্চা না হতো সাধারণত স্ত্রীকে দায়ী করা হতো, অনেকে সংসারটা ভাঙতো বা নতুন করে আবার বিয়ে করতো অনেকে। এখন আসলে বিজ্ঞান চর্চা আরও অনেক চলে এসছে, অনেক মিডিয়ার মাধ্যমে অনেক ফলো করে প্রচার হচ্ছে যে এই বন্ধ্যাত্বটা আসলে পুরুষ এবং মহিলা একই রকমভাবে দায়ী হতে পারে বা একই রকমভাবে, মানে শুধু যে নারী দায়ী থাকবেন তা না, কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে এই যে বন্ধ্যাত্বর জন্য যে চিকিৎসাটা আসলে এটা একটা আসলে একজন কিন্তু চিকিৎসক এটা চিকিৎসা করতে পারে না, এটা মাল্টিডিসিপ্লিনারি। মানে মাল্টিডিসিপ্লিনারি বলতে বোঝাচ্ছে আমি যে যারা কয়েকটি বিভাগ মিলে কিন্তু আপনার এই চিকিৎসাটা করা হয়। সেই জায়গায় আপনি দেখছেন যারা ইনফার্টিলিটি যেটা বন্ধ্যাত্ব, তার ওখানে গেলেন, যাওয়ার পরে কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনকেই কিন্তু সিমেলটেনিয়াসলি আমাদের একই সঙ্গে চেক আপ করতে হয়। আসলে প্রাইমারি একটা চেক আপ করলে কিন্তু আমরা ধরে ফেলি যে আসলে কার প্রবলেমটা, এটা কি স্ত্রী না স্বামীর সমস্যা। এটা ইদানিং অনেক পরীক্ষা নিরীক্ষা চলে আসছে আধুনিক, তো আর অনেক সাবজেক্টের মধ্যে চলে আসছে, তারা এটা আসলে চলে আসতেছে যে না, এটা দিনের পর দিন অনেক কিছু আসলে পরিবর্তন হচ্ছে। তবে নারীদের বন্ধ্যাত্ব ক্ষেত্রে আমরা জানি যে গাইনোকোলজিস্ট একটা বিভাগ আছে, যে বিভাগে গেলে আসলে নারীদের কোনো সমস্যা আছে কি না এগুলো বের করাটা খুব সহজ হয়। সেক্ষেত্রে যদি আমি জানতে চাই যে আসলে আপনি বলছেন যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি, কতগুলো বিভাগ আসলে এই পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে কাজ করে? এইটা প্রাইমারি ইনফার্টিলিটি বিভাগ বলতে আসলে গাইনিয়া ইনফার্টিলিটি বিভাগ কিন্তু একটা আলাদা আছে। এটা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, আর কোথাও নাই বাংলাদেশে। এখানে যেটা হয় যে সবাই কিন্তু ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে যায় এবং তারাই কিন্তু স্ক্রুটিনি করে। প্রথমে ফার্স্টে যে প্রাইমারি যে পরীক্ষাগুলো ছেলে মেয়ে উভয়ের কিন্তু তারা করে ফেলে। যদি মেয়ের প্রবলেম থাকে তারা ট্রিল করে, কিন্তু ছেলের প্রবলেম যখন হয় তখন কিন্তু চলে যায়, তখন অন্য ডিসিপ্লিনে চলে যায়। সেটা আমরা ইউরোলজিস্ট করি, এন্ডোক্রাইনোলজিস্ট আছে তারা করে, এর সঙ্গে এমব্রায়োলজিস্টও জড়িত আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই ইনফার্টিলিটিতে একজনের উপর নির্ভর করে না, অনেক, এবং জেনেটিক কাউন্সিলিং এর উপর যারা কাউন্সিলিং করে সেটার উপর নির্ভর করে, মানে জন্মগত রোগ। তো এটা ওই জন্য ইনফার্টিলিটি আসলে বিশাল একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, একটা কম্বাইন্ডলি একটা টিম ওয়ার্ক সেখানে কাজ করে। আপনি তো একজন ইউরোলজিস্ট, তো আপনার দিক থেকে যদি জানতে চাই যে আসলে পুরুষ বন্ধ্যাত্বের জন্য মূল কারণগুলো আসলে কি হয়? আসলে আমরা যেটা বন্ধ্যাত্ব আসলে আমাদের বুঝতে হবে যে বন্ধ্যাত্ব কাকে বলে, যে আমি কখন বন্ধ্যাত্ব বলবো যে আমার বাচ্চা হচ্ছে না। সাধারণত যেটা বলা হয় যে 1 বছর চেষ্টা করার পরে
যদি বাচ্চা না হয় তখন আমরা সাধারণত ধরে নিই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। হ্যাঁ, আচ্ছা, তার আগে কিন্তু আমরা বলবো না যে সেটা কতদিন হবে, যে বিয়ের কতদিন পর্যন্ত তারা অপেক্ষা সাধারণত করবে? তারা যদি বিয়ের পরে রেগুলার বেসিসে থাকে একসঙ্গে বা বাচ্চা নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে যদি বাচ্চা না হয় তাহলে আমরা ধরে নিই যে মানে তার কোনো প্রবলেম আছে বা কোনো রোগে সে ভুগছে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু সে ডাক্তারের পরামর্শ নিতে পারে। উভয়ই কিন্তু হাজবেন্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু যেতে হবে এখানে। আপনার ওয়াইফকে আপনার স্ত্রীকে কোনোভাবেই দায়ী করা যাবে না। আচ্ছা, একা না যে উনি শুধু দায়ী। তো সেই ক্ষেত্রে যখন ওরা যায় ইনফার্টিলিটি সেন্টারটা বেসিক্যালি তো আসলে আমাদের দেশে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে আসলে এটা গাইনির মধ্যে আসলে এটা একটা আলাদা পুরো ডিপার্টমেন্ট, যেখানে গাইনি এবং তার সাথে যা যা দরকার ইউরোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট সবাই একসাথে কাজ করেন। আমরা জানবো আরো বিষয় নিয়ে, কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়ে গেছে, আমরা প্রশ্নটা নিয়ে। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আমার নাম মিজানুর দর্শক, রহমান। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি দর্শক, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি 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 বলুন দর্শক, আমরা শুনতে পাচ্ছি। মানে জি, আমার নাম মিজানুর রহমান। জি, আমি মেহেরপুর সদর থেকে বলছি। জি অনেক ধন্যবাদ আমার মিজান ভাই। প্রশ্নটা জি জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একজনের বিয়ে হয়েছে, হুম দুজনের পরে ভোটের ডিভোর্স হয়ে গেছে। এবার ডিভোর্স হওয়ার পরে সন্তান কিন্তু আসে নাই, দুজনেরই সন্তান আসে নাই। না আসার ফলে বাড়িতে সমস্যার কারণে দুজনের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরে ছেলেটারও বিয়ে হয়েছে, মেয়েটারও বিয়ে হয়েছে। এখন ছেলেটারও পরবর্তীতে সন্তান এসেছে, মেয়েটারও পরবর্তীতে সন্তান এসেছে। এটা কারণ কি? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন। দর্শক সাথেই থাকুন আপনি আমাদের, আমরা এই বিষয় নিয়ে হয়তো বা কথা বলবো। চমৎকার একটা প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন করেছেন। আসলে তারা কিভাবে চেষ্টা করছে সেটা আমরা জানি না, যে ডিভোর্স কি কারণে হলো, তারা আদৌ চেষ্টা করছে তারা কিনা। মাত্র 2 বছর সংসার করেছে, যে 2 বছরের মধ্যে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি আসলে। কিভাবে চেষ্টা করছে, তারা ডাক্তারের কোনো পরামর্শ নিয়েছে কিনা। হ্যাঁ, তো বাচ্চা হওয়ার একটা সময় থাকে, এই সময়ের মধ্যে যদি আপনারা রেগুলার সহবাস করেন হয়তো তখন বাচ্চা হতে পারে। এগুলো নিয়ম কানুন কিছু আছে, এগুলো ওরা মানছে কিনা বা একসঙ্গে থেকেছে কিনা সেটা একটা ব্যাপার। এটা হচ্ছে মূল কারণ হতে পারে। যেহেতু দুজনেই বাচ্চা হয়ে গেছে তার মানে দুজনেই ভালো ছিল, মানে ফিট ছিল তাদের বাচ্চা হওয়ার জন্য। কিন্তু কোনো একটা কারণে হয়তো তাদের এটা হয় নাই বা হয়তো বা ওই সময়টা হয়নি, এমন কি হতে পারে যে বয়সের একটা ব্যাপার আছে, যে পরবর্তীতে হয়েছে এরকম কিছু। তবে এই প্রশ্নের সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বিয়ের আগে, এখন তো সবাই সচেতন হচ্ছে, বিয়ের আগে অনেকে রক্ত পরীক্ষাও করছে, ব্লাড টেস্ট করে নিজেদের গ্রুপগুলো দেখে নিচ্ছে। সেই ক্ষেত্রে মানে কে গর্ভধারণ করতে পারবে কি পারবে না, পুরুষ বা মহিলা দুজনেই কি আলাদা করে তাদের সিমেন্টগুলো টেস্ট করে নিতে পারে? মহিলার ব্যাপারটা আসলে ওনার ইনফার্টিলিটি তো আলাদা আছে। আমাদের মানে ছেলেদের ক্ষেত্রে যাদের যেগুলো হয় সাধারণত জন্মগতভাবে, যাদের অন্তঃকোষটা জন্মগতভাবে কিন্তু এটা তৈরি হয় না, দেখা যাচ্ছে যে এটা পেটের ভিতর থেকে যায়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অনেকেই গ্রামে কিন্তু আমাদের অনেক রুগী পায়, কিন্তু তারা বিয়ে করেছে তারপর বাচ্চা হচ্ছে না, তখন আমাদের কাছে আসে। কিন্তু জন্মগতভাবে যাদের এই অন্তঃকোষটা ভিতরে পেটের ভিতরে থেকে যায়, নিচে নামে না, তখন তাদেরকে দ্রুত ডাক্তারের পরামর্শ নেন। কারণ এটা নিয়ম হলো জন্মের 1 বছরের মধ্যে আমরা ধরে নিই যে ওই অন্তঃকোষটা নিচে নামায় নিয়ে আসতে হবে পেট থেকে, কারণ পেটের ভিতরে থাকলে ওটা নষ্ট হয়ে যায়। তার যে মানে বাচ্চা নেওয়ার যে অ্যাবিলিটি মানে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায় পেটের ভিতরে। তাই না, পেটের ভিতরে থাকলে অনেক সময় ক্যান্সারও হয় এই জিনিসটা। তো আমি গ্রামে দেখেছি অনেকেই কিন্তু এরকম রোগী আমাদের কাছে আসে বিয়ের পরে, যারা বুঝতেই পারেন না আসলে, কিংবা জন্ম নেবার পরে যে তার শিশুকে একজন ফিজিশিয়ানের শরণাপন্ন করে একটু চেকআপ করাতে হবে, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এবং কিন্তু দ্রুত আমরা সাধারণত 1.5 বছর পরে ধরে নিই, 1.5 বছর পরে কিন্তু বয়স 1.5 বছর পরে কিন্তু ধরে নিই আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাচ্ছে। স্পেশালি মানে বাচ্চা হওয়ার যে জিনিসগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, হরমোন কিছু তৈরি হয়, এগুলো কিছু থাকে। কিন্তু 18, 19, 20 বয়সে কিন্তু অনেকে আবার ক্যান্সারও নিয়ে আসে। এটা হলো জন্মগতভাবে কিছু রোগ। আর জন্মগতভাবে আরো রোগ আছে, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি কারণ হচ্ছে, এটা জেনেটিক্সের কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তো
এগুলো আসলে সাধারণত ক্রোমোজোমাল স্টাডি করে বোঝা যায় যে এগুলো যে আপনার সে আসলে বাচ্চা নিতে পারবে না, কারণ যে টিউবের মাধ্যমে শুক্রাণুটা যায় সেই টিউবটাই দেখা যাচ্ছে যে নাই, দুই সাইডেই নাই, কারণ এটা হলো বলা হয় জেনেটিক, মানে বংশগত, হ্যাঁ তৈরি হয়নি তার। সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, এবং অনেক সময় তাদের ক্ষেত্রে আমরা মানে বাচ্চা না হওয়ার কোনো চেষ্টা করি না, কারণ পরবর্তী প্রজন্ম কিন্তু এই জিনিসগুলো আসতে পারে একই জিনিস, এই জন্য আমরা নিষেধ করি তাদেরকে। আরও কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে যেগুলো ধরেন যে তার হলো টেস্টিস, ধরেন যে অন্তঃকোষ, এগুলো তৈরি হয় না, এমনি নর্মাল ডেভেলপ আছে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না, নাই। তারপর অনেকে থাকে কিন্তু হয় না, হ্যাঁ ঠিক আছে। তো অনেকগুলো প্রবলেম আছে যেগুলো মানে একটা একটা করে আসলে, যেমন ধরেন অনেকে ছোটবেলা জ্বর হলে পরে গলা ফুলে যায়, গলার সাথে সাথে কিন্তু অন্তঃকোষটা ফুলে যায়, অনেকে কিন্তু কেয়ার করে না জিনিসটা, গ্রামের সাইডে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে না, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে অন্তঃকোষটা বড় হয়ে যায়, তারপর আস্তে আস্তে ছোট, একেবারেই ছোট হয়ে নষ্ট হয়ে যায় কিন্তু। এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের এবং এগুলো খুব মানে আমাদের দেশের গ্রামে এটা খুব বেশি হয়, যারা একটু শিক্ষা কম বা সচেতন না তাদের জন্য একটু বেশি হয়ে থাকে এই জিনিসটা। কৈশোর বয়সে কোনো রকম কোনো নিজেদের কোনো অসচেতনার জন্য কি ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে জন্মগতভাবে সে মানে তার অন্ডকোষটা ভালো ছিল কিন্তু কৈশোরে এসে তার কোনো ভুল চিন্তা ভাবনার কারণে জন্মগত ঠিক থাকে, কৈশোরে এসে তেমন কোনো প্রবলেম হতে পারে না। যদি হতে পারে আপনার একটা হলো যেটা হতে পারে যে কোনো ট্রমা যদি হয়, ধরেন কোনো ধরনের ব্যথা পেয়েছে ওই জায়গায়, আচ্ছা ব্যথা হওয়ার পরে হয়তো ওই জিনিস যেখান থেকে আমাদের শুক্রাণুটা তৈরি হয় বা বাচ্চা হয় সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা আর একটা হতে পারে সেটা যেটা মেইন প্রবলেম, সেটা হলো অনেক সময় কি হয় হঠাৎ করে আমাদের যে অন্নকোষটা ঘুরে যেয়ে এটা কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। আচ্ছা সেই ক্ষেত্রে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দুইটা অন্নকোষ দিয়ে রাখছে, এই জন্য একটা নষ্ট হলে আরেকটা কিন্তু ঠিক থাকলেও কাজ করবে। হ্যাঁ চোখের মতো যেমন কিডনির মতো একটা নষ্ট করে একটা ওরকম। তো এই ক্ষেত্রে সাধারণত এই টিনেজার মানে 14-15 বছর বয়সে হতে পারে, বাচ্চার মানে 4-5 বছর হতে পারে, এবং এগুলো যদি কারো কোনো সময় কোনো ব্যথা হয় অনেক বেশি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, যে চিকিৎসা এই জিনিসটা যদি কারেকশন না করে দিই মানে এটা পার্মানেন্ট নষ্ট হয়ে যায়, এটা আর থাকে না, ড্যামেজ হয়ে যায়, এটা আর কোনো কাজ করে না। আচ্ছা কোনো দম্পতি যদি বিশেষ করে ধরেন নারীর পুরোপুরি চেক আপ করেন, তিনি দেখলেন যে উনি সুস্থ আছেন, কিন্তু পুরুষের যখন আপনারা পরীক্ষা করা শুরু করেন আসলে ধাপগুলো কেমন হয়, মানে কি কি পরীক্ষা তাদের করা হয়? ফার্স্টে আমরা যেটা করি মানে ফার্স্টে আমরা দেখি যে তার আসলে বাচ্চা উৎপাদন করার ক্ষমতা, তার বাচ্চা মানে বাচ্চা হতে পারবে কিনা বা সে পিতা হতে পারবে কিনা, সেটা আমরা যেটা করি সেটা হলো সিমেন অ্যানালাইসিস যেটা বলে, বীর্য পরীক্ষা ফার্স্ট এটা করে ফেলি যে তার আসলে শুক্রাণু আছে কিনা, এবং থাকলেও সেটা কতটুকু কার্যকরী। কার্যকরীর মধ্যে কোনোটাতে 40% বেশি হতে হবে, কিছু লাখ আছে, লাখের ক্ষেত্রে শুক্রাণু অ্যানালাইসিস করে আমরা বের করি যে আসলে যদি দেখি এই অ্যাবনর্মালিটিটা আছে তাহলে আমরা ধরে নিয়ে যে তার প্রবলেম আছে। ফার্স্টে হয়তো শুক্রাণু কিছু নাই থাকতে পারে, কিছুই আসে নাই, তার মানে তার মানে যে জিনিসটা উৎপাদন হচ্ছে যে চ্যানেলের মাধ্যমে, যে টিউবের মাধ্যমে আসলে টিউবটা অ্যাবসেন্ট হতে পারে, কোথাও ব্লক হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে। আর একটু হতে পারে যে তার টেস্টিসটাই নষ্ট হয়ে গেছে কোনো কারণে, কাজ করতেছে না, এটা হতে পারে। আর যদি দেখি যে কিছু আছে, কিছু অ্যাবনর্মাল, তখন আমরা ধরে নিই যেটা অনেক সময় দেখা যায় যে অনেকের ইয়াং ছেলেদের যেগুলো 18-20 বছর বা 22 বছর, ওদের ওখানে ওই অন্নকোষে কিছু রগ ফুলে যায়, যেটা ভেরিকোসিল বলে। এগুলো কিন্তু এই ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি মানে বাচ্চা না হওয়ার কারণ কিন্তু। আচ্ছা ফুলে যাওয়ার পিছনে কি কোনো কারণ আছে? এটা ফুলে যাওয়ার যাদের ভেন থাকে মানে রক্ত নালী থাকে, সেগুলো কিছু ভালভ থাকে, মানে চলে যাবে রক্তটা আবার আসা যাওয়া করার জন্য, সেই রাস্তাতে কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকলে এই সমস্যাটা হতে পারে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত এটা কারেকশন করে দিলে পারে
ইমপ্রুভ করে। আচ্ছা, কারেকশন বলতে কি সেক্ষেত্রে কি মেডিসিন দিয়ে সম্ভব নাকি অপারেশনের মাধ্যমে করতে হবে? অপারেশনের মাধ্যমে এটা ইউরোলজিস্টই করে, এটা আমরা কারেকশন করে দিই এবং ভালো রেজাল্ট, মোটামুটি খারাপ না। আরেকটা বাংলাদেশের মেইন প্রবলেম যেটা মেল ইনফার্টিলিটি, সেটা হলো ভ্যাসেক্টমি যেটা করে গভর্নমেন্ট থেকে, যেটা করে গভর্নমেন্ট হসপিটালে যেগুলো করে নিয়ে যে অনেকেই যারা একটা বাচ্চা হয়েছে, বিয়ে করছে ধরেন 4-5 বছর, একটা বাচ্চা হয়েছে, অনেক সময় নিয়ে যে তারা ভ্যাসেক্টমি করে, মানে যে চ্যানেলটা যেটা শুক্রাণু সেখানে কিন্তু তারা কেটে দেয়। কেটে দিয়ে তারা কিন্তু সেপারেট করে দেয়। তারপর তবে মানে পরীক্ষার একটা মূল থাকে যে সিমেন অ্যানালাইসিস। হ্যাঁ, এই সিমেন অ্যানালাইসিস সম্পর্কে আরো জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ। আমরা বিরতিতে যাবার আগে নানা রকম কারণগুলো জানলাম এবং পরীক্ষার কিছু পদ্ধতি সম্পর্কে শুনলাম। তবে সিমেন অ্যানালাইসিস হচ্ছে প্রধান একদম প্রায়োরিটি, যেটা করতেই হয়। এই সিমেন অ্যানালাইসিসে আসলে কত শতাংশ বেশি থাকলে সিমেন তখন তার সে সন্তান ধারণ করতে সক্ষম হবে? আসলে সাধারণত যেটা বলি, সিমেন অ্যানালাইসিসের মধ্যে কয়েকটা পার্ট থাকে, তো এগুলো পার্টের মধ্যে যেটা মেইনলি আমরা যেটা স্পার্ম কাউন্ট, সেটাই আমরা ধরি যে স্পার্ম কাউন্ট কতটুকু আছে, তারপরে মোটিলিটি কত, এগুলো আসলে মেডিকেল সায়েন্সের ব্যাপার। তো এর মধ্যে যেটা নর্মোস্পার্মিয়া, নর্মাল যেটা শুক্রাণু থাকলে, এটা বাচ্চা যাদের অ্যাজিওস্পার্মিয়া মানে একেবারে আছে কিন্তু খুব কম, বিভিন্ন কারণে হতে পারে। এটা ব্লক হতে পারে বা ভেরিকোসিল যেটা আমরা বললাম, এই কারণে হতে পারে। আরেকটা হলো যে স্পার্ম আছে কিন্তু এগুলো অ্যাবনর্মাল, মরফোলজিক্যালি এগুলো অ্যাবনর্মাল, এটাও বিভিন্ন কারণে হতে পারে। আর হলো অলিগোস্পার্মিয়া, মানে কোনো স্পার্মই নেই, তার স্পার্ম হয় প্রোডাকশন হচ্ছে কিন্তু আসতেছে না, অথবা প্রোডাকশনই হয় না। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন কারণেই হতে পারে, প্রোডাকশন না হওয়ার কারণেও। হরমোনেরও কিছু প্রবলেম আছে, ব্রেনে কিছু রোগ আছে, জন্মগত রোগ, এগুলো কারণেও হতে পারে। তো এগুলো অ্যানালাইসিস করে যে আসলে ঘটনাটা কি, আমরা যেটা দেখি যে স্পার্ম আছে, স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু সে বাচ্চা হচ্ছে না, তখন কিন্তু আমরা এক একটা জিনিস ধরে আমরা দেখি, তার হরমোন অ্যানালাইসিস করি, হ্যাঁ, যে হরমোনগুলো ঠিক আছে কিনা। তারপরে একটা আল্ট্রাসাউন্ড করি যে তার যে শুক্রাণু তৈরি করে যে অন্তঃকোষ, সেটা ভালো আছে কিনা, এগুলো আমরা দেখি অনেক সময়। হ্যাঁ, তারপরে এগুলো দেখার পরে যদি আমরা ক্লিয়ারিফাই করে নিজে তার আসলে তার প্রোডাকশন ঠিকই আছে, তার হরমোন অ্যানালাইসিস ঠিক আছে, তারপরে আমরা অনেক সময় কি করি, যেগুলো যাদের অলিগোস্পার্মিয়া থাকে, মানে কোনো ধরেন শুক্রাণু থাকে না, তাদের অনেক সময় আমরা ওই অন্নকোষ থেকে মাংস নিই, এটা এফএনএসি বলে, ওগুলো নিয়ে আমরা স্লাইডে দেখি যে আসলে তার স্পার্ম আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, মানে সে প্রোডাকশন করতে পারে, কোনো কারণে সেটা যাচ্ছে না, বেরোচ্ছে না, কোনো একটা অবস্ট্রাকশন, কোনো এক জায়গায় বাধা আছে। যেমন ওই যে ভ্যাসেক্টমি করে ফেলে যারা, তাদের দেখেন কিন্তু তাদের কিন্তু ব্লক হয়ে যায় বলে যেতে পারে না কিন্তু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এক একটা দেখে কিন্তু আগাই। মেন পরীক্ষা একটা সিমেন অ্যানালাইসিস, একটা আল্ট্রাসোনোগ্রাম, কিছু হরমোন পরীক্ষা, এগুলো করে আমরা বুঝতে পারি। যখন দেখি আমরা জেনেটিক অ্যানালাইসিস কখন করি, জেনেটিক অ্যানালাইসিস করি যখন দেখি যে স্পার্ম আছে টেস্টিসে, তার অন্নকোষে মানে শুক্রাণু আছে, কিন্তু তার যে টিউবটা, সে টিউবটা যখন থাকে না, তখন আমরা জেনেটিক অ্যানালাইসিস করি। জেনেটিক অ্যানালাইসিস আলাদা করে করা যায়। আচ্ছা, এই জেনেটিক অ্যানালাইসিস ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্স ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগে কিন্তু। আচ্ছা, কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটা কি আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগে, যে আপনি যখন নরমাল ওয়েতে বাচ্চা হচ্ছে না, যেটা আধুনিক পদ্ধতির মধ্যে বাচ্চা নিতে চাই যারা, আইভিএফ, তারপরে ইউআই, তো যারা নিতে চায়, সেই ক্ষেত্রে আপনার তখন এগুলো দেখতে হয়। কারণ যাদের জেনেটিক প্রবলেম থাকে তাদেরকে আমরা নিষেধ করে দিই যে আপনারা আইভিএফ করতে পারবেন না, তাদের স্পার্ম থেকে তো মানে এরকম বাচ্চাই আবার হতে পারে, আসবে। হ্যাঁ,
এই জন্য আমরা তাদের এই জেনেটিক কাউন্সেলিংটা খুব জরুরি। আচ্ছা, মানে সবার এই জিনিসটা করা যাবে না। তো সেই ক্ষেত্রে আসলে পুরুষ বন্ধ্যত্বটা কিন্তু আসলে অনেক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিনিস, কিন্তু আপনাকে আচ্ছা, সন্তান কেমন হচ্ছে ভবিষ্যতে, তার কোনো সমস্যা নিয়ে সে আদৌ আসবে কিনা, এগুলো তো পুরোটাই হচ্ছে এর উপরেই ডিপেন্ড করতেছে। একদম। তারপরে ধরেন যে ওনার যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে সেগুলো নিতে হবে। হ্যাঁ, একদম। তারপরে ওনার ফ্যামিলি হিস্ট্রিও কিছু দরকার আছে আসলে। যে তারা মানে আসলে সবকিছু নর্মাল কিন্তু বাচ্চা হচ্ছে না, উনি যেটা প্রশ্নটা করলো সেই জায়গায় ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, কাউন্সেলিং করতে হবে, বাচ্চা হতে পারে কিভাবে এই পদ্ধতিগুলো জানাতে হয়। তো অনেক কিছু নর্মাল থেকেও কিন্তু হয় না, কারণ কিছু অজ্ঞতার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো এই জন্যে মানে মাল্টি ডিসিপ্লিনারি বলতেছে এই কারণে যে কিছু কাউন্সিলরেরও দরকার আছে। মানে পুরো একটা টিম কাজ করছে, পুরোটা একটা টিম কাজ করবে। যে এটা আসলে একজন ফিজিশিয়ানের পক্ষে এটা সম্ভব না, সবাই মিলে একটা টিম ওয়ার্ক কাজ করতেছে। একদম। সেক্ষেত্রে কি এমন হতে পারে কোনো পুরুষ বা হচ্ছে যে টিনেজার বয়সে কোনো ছেলে যদি খুব বেশি শাই ফিল করে, যারা একটু বেশি ইন্ট্রোভার্ট, তাদের ক্ষেত্রে এই বন্ধ্যত্বের পরিমাণ কি বাড়তে পারে? মানে হতে হওয়ার আসলে মানে এগুলো আসলে ফিজিক্যাল নির্ভর করে। এগুলোর উপর কোনো ইয়ে নাই। সে যদি মেল যদি পার্সন থাকে, তার যদি ফার্টিলিটি ঠিক থাকে, এগুলো আসলে কোনো সমস্যা না। তাহলে সহজভাবে আমরা বলতে পারি যে মানে কোনো লক্ষণ আমরা পাবো না যে মানে পুরুষ বন্ধ্যত্বের ক্ষেত্রে যে সে ফিজিক্যালি কোনোভাবে ফিল করবে যে সে আসলে এটার জন্য ইনক্যাপাবল, এই জিনিসটা সে বুঝতে পারবে না। আফটার ম্যারেজ সে ধরতে পারে যে তখন যদি তারা অ্যানালাইসিসে যায়, তো ইনফার্টিলিটি কোনো সেন্টারে যদি অ্যানালাইসিসের জন্য যায় তখন সেটা বোঝা যায়। যদি একটু চিকিৎসার কথা জানতে চাই, যে আগে একটা সময় ছিল যে ইনফার্টিলিটি জিনিসটার সম্পর্কে কেউ জানতো না। হ্যাঁ, এটা মানে সবাই মানে ওই শোনা কথায় হয়তো বা হাজারে একজন দুজন, কিন্তু এখন কিন্তু ঢাকাতেও দেখা যাচ্ছে ইনফার্টিলিটি সেন্টার আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় তো আছে, একটা আলাদা ইউনিটি আছে, আলাদা বিভাগীয় আছে। তো সেই ক্ষেত্রে আসলে এর পরিমাণটা এত বেড়ে যাওয়ার কারণ কি, বন্ধ্যত্বের পরিমাণটা? আসলে বন্ধ্যত্বের পরিমাণ আসলে এখন রোগ মানে ডিজিজ ডায়াগনোসিস হচ্ছে বেশি। আচ্ছা। হ্যাঁ, এখন লোকজন সচেতন, ডাক্তারের কাছে যায়। পেরিফেরিতেও যদি আপনি যান, কিছু ডাক্তারের কাছে যাচ্ছে তারা, যে প্রাইমারি একটা আগে তো শাই ফিল করতে বেশি, এখন তো সেই জায়গা থেকে মেল ফিমেল, ধরেন যে ফিমেল যে স্ত্রীকে নিয়ে গেল, একটা আল্ট্রাসাউন্ড করলেই কিন্তু তাদের ওভারি ঠিক আছে কিনা দেখে ফেলে, বা ইউটেরাস আছে কিনা সেটা দেখে ফেলে। এগুলো যদি নর্মাল থাকে তখন তো আর কিছু করা লাগে না। এটা আল্ট্রাসাউন্ড এখন তো প্রায় ঘরে ঘরে, মানে আপনার গ্রামে সব জায়গাতে আছে, বিভিন্ন সদর হাসপাতালগুলোতে আছে। এই জিনিসটা এখন অ্যাভেলেবল হতে রোগটা আসলে ডিজিজটা ধরা যাচ্ছে। তো আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে তারপরে কথা শুনবো। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হচ্ছে, আমি বাইকের অ্যাক্সিডেন্টে কোনো ইয়ে হয় কিনা, টিউমার হয় কিনা। আমার একটা কাজিন মারা গেছে, ও 2022 সালে নভেম্বর মাসে ওর আঘাত পেয়েছিল অঙ্গকোষের মধ্যে, তখন আমাদেরকে বলে নাই। এরপরে ওর এর থেকে ক্যান্সার হয়েছে, ক্যান্সারে মারা গেছে। আচ্ছা, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। কোনো প্রশ্ন করবেন? আসলে ট্রমার জন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। না, আঘাত পেয়েছিল এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তার এমনি তার অন্যকোষে আলাদাভাবে একটা ক্যান্সার তৈরি হয়েছে, এবং এটা এতই খারাপ, খুব দ্রুত গতিতে এটা মানে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এবং এই সবচেয়ে বড় কথা, এটা সাধারণত এই মানে ছোট বয়সে যেটা বেশি হয়। হ্যাঁ, এই ক্যান্সারটা খুব দ্রুত ছড়ায়, এবং এটা থেকে মানে এটা দুষ্কর হয়ে যায়। যদি আর্লি যদি আমরা ম্যানেজ করে ফেলতে পারতাম, যে আর্লি দেখা দিচ্ছে, আমরা যে অন্নকোষটা যদি কেটে ফেলে দিতে পারতাম,
তাহলে তো এটা শরীরে অন্য কোথাও ছড়াচ্ছে না এবং সে শুধু ফলো আপে থাকলেই হতো। এটা পেটের ভিতরে কিন্তু চলে যায় ক্যান্সারটা সরাসরি, তারপর এটা আপনার বুকেও চলে আসে, তারপর এটা আলটিমেটলি রেজাল্ট খারাপ। ক্যান্সারের তো জীবনেটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি, র‍্যাপিড গতিতে এটা যায়। সেক্ষেত্রে কি ক্যান্সারের যে কোনো জায়গায় শরীরে অন্যান্য জায়গায় যখন ক্যান্সার হচ্ছে প্রাথমিক পর্যায়ে বা কয়েকটি স্টেপ গেলে কিছু কিছু লক্ষণ তো দেখা যায়, অন্ডকোষে যখন ক্যান্সার হয় তখন কি প্রাথমিকভাবে কিছু বোঝা কি সম্ভব হয়? আসলে অন্ডকোষের যেটা ক্যান্সার হয় অনেকে ইগনোর করে, অনেকে হয়তো ইগনোর করে এই কারণে যে এটা একটা প্রাইভেট এই জায়গায় ডাক্তার কাছে যাব, কি মনে করবে না করবে। তো আসলে এটা খুব যখন সে এরকম কিছু হবে তখন দেখবে সে একটু ব্যথা পাবে, একটু ভারী ভারী লাগবে। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে তখন সে ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারে। যারা পরামর্শ নেয় তাদের কিন্তু আর্লি ম্যানেজমেন্ট হলে কিন্তু খুব ভালো সুস্থ হয়ে যায় এবং এর রেজাল্টও ভালো। হ্যাঁ, 95% ক্ষেত্রে 100 জনের মধ্যে 95 জন কিন্তু ভালো থাকে যদি আর্লি সুস্থ হয়ে যেতে পারে। আর যারা মারা যাচ্ছে তারা অ্যাডভান্স মানে অনেক পরে একদম লাস্ট স্টেজে যখন যাচ্ছে তখন। যাক, আমরা চাই সবসময় যে আমাদের দর্শকরা সচেতন হোক, আসলে বুঝতে পারুক এবং দ্রুত চিকিৎসকের কাছে যাক, সেটা যে কোনো সমস্যা নেই, যাতে সহজে আর কি পরিত্রাণ পাওয়াটা খুব সহজ হয়। আমরা ইনফার্টিলিটি সেন্টারের কথা শুনছিলাম যে আসলে এই যে ইনফার্টিলিটি সেন্টারগুলোতে যখন রোগীরা যাচ্ছেন এদের চিকিৎসা ব্যবস্থাটা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কি হয়? আসলে যেটা আমরা পুরুষদের ক্ষেত্রে যে ইনফার্টিলিটিটা হয় বা পুরুষ বন্ধাত্ব যেটা হয় আমরা বলি, সেক্ষেত্রে কিছু রোগ আছে যেগুলো আমরা মানে ঠিক করে দিতে পারি, রিভার্স করে দিতে পারি, আর কিছু জিনিস আছে এগুলো আসলে আর কারেকশন করার মতো থাকে না। তার মধ্যে মেইন বাংলাদেশে যেটা ভ্যাসেক্টমি যেটা করে, ওই যে এনভিটি যেটা বলে, সেটা সেই জায়গাটা কেটে দেয় অথবা বেঁধে দেয়, সেইটা আমরা সার্জারি করে কিন্তু মানে যে টিউবটা থাকে কিন্তু খুব সূক্ষ্ম এবং খুবই চিকন, ওইটা আমরা কিন্তু একটার সঙ্গে একটা জোড়া লাগাই দিই। যদি আর্লি আসে, ধরেন যে 4-5 বছরের মধ্যে আসে, তার রেজাল্টটা কিন্তু ভালো। যে লেট করবে তার রেজাল্টটা কিন্তু ফার্টিলিটিটা আস্তে আস্তে কমে যায়, মানে তার যে বাচ্চা হওয়ার রেটটা কমে যায়। তো সেইটা আমরা কিন্তু করে দিই। হ্যাঁ, এটার রেজাল্ট খারাপ না। আরেকটা হলো যে এই টিউবের মধ্যে কোনো জায়গায় যদি বন্ধ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে সিস্টের জন্য হয়, মানে সিস্ট মানে পানি জমে মুখের কাছে, যেখান থেকে আমাদের বীর্যপাত হয় সেখানে কিন্তু একটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার বীর্যপাত হয় না। তো সেই জায়গায় যে সিস্ট থাকে বা অবস্ট্রাকশন থাকে, বন্ধ থাকে, সেই জায়গায় কিন্তু আমরা এটা ওপেন করে দিতে পারি। এটা এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে করা যায়। এটা কোনো কাটাছাড়া লাগে না, এন্ডোস্কোপিক মেশিনের সাহায্যে এটা করে দেওয়া যায়। এগুলো করা দিয়ে যায়। আর ছোটবেলায় তো আমি আগেই আলাপ করলাম, যাদের অন্নকোষটা পেটের ভিতরে থাকে বা একটু উপরে থাকে, তাদেরটা আমরা নিচে নামাই দিই। 1 বছরের মধ্যে চিকিৎসাটা করলে কিন্তু ভালো রেজাল্ট, কিন্তু 1.5 বছরের পর থেকে কিন্তু পার্মানেন্ট এটা নষ্ট হতে থাকে। এই জন্যই খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ। আর একটা যেটা হলো টিউব নাই তার, সেই ক্ষেত্রে তো আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, আর্টিফিশিয়াল কিছু দিয়ে বা রিকনস্ট্রাকশন পদ্ধতি সম্ভব না। আমরা তখন অ্যাডাপশন বা ওই যে আমরা অরফানেজ থেকে নিয়ে বাচ্চা নিতে বলি। আর যেটা হলো তার টিউব ব্লক আছে, রিকভারি করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে আমরা যে অন্নকোষ আছে যে বা টেস্টিস আছে, ওখান থেকে আমরা কেটে মাংস নিয়ে ওখান থেকে স্পার্ম সেপারেট করে কিন্তু আমরা এটা আর্টিফিশিয়ালি কিন্তু এটা আমরা ব্যবহার করে এবং এটা প্রেগনেন্ট করা যাচ্ছে, আমরা কিন্তু এটা বাচ্চা নিতে পারছি অনেক। এগুলো কিন্তু আধুনিক এই চিকিৎসা বাংলাদেশে হচ্ছে, কিন্তু এর জন্য আপনার বিদেশে যাওয়ার দরকার নাই। এখন বাংলাদেশেই হচ্ছে এবং সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়তেই হচ্ছে। এগুলো আমাদের বাংলাদেশেই ভালো হচ্ছে। এবং সেক্ষেত্রে কি কোনো বয়সের লিমিটেশন আছে কিনা, যে এত বয়স পর্যন্ত গেলে এই সেক্ষেত্রে স্পার্মের সংখ্যা বেশি থাকছে এবং সেগুলো হেলদি থাকছে, ভালো থাকছে? এখন বয়স ছেলেদের ক্ষেত্রে আসলে বয়স এভাবে বলা যাবে না। মেয়েদের ক্ষেত্রে সাধারণত আর্লি যত ভালো হয়। ছেলেদেরও তাও কত বছর বয়স পর্যন্ত হেলদি থাকে? 32 মধ্যে যদি হয় ভালো হয়, রেজাল্ট ভালো হয়। আচ্ছা। আর ছেলেদের স্পার্ম কাউন্ট তো আপনার যত বয়স হবে একটু কমতে থাকে, কিন্তু ফার্টিলিটি থাকে। ফার্টিলিটি থাকে। তারপর আমরা স্পার্ম কালেক্ট করে অনেক সময় এটা মাইক্রোস্কোপিকের মধ্যে যদি আপনার মানে
মিলিয়ন মিলিয়ন থাকে, তখন সিঙ্গেল একটা আমরা যখন আর্টিফিশিয়ালি করতে যাই সিঙ্গেল একটা স্পার্ম দিয়ে কিন্তু একটা সিঙ্গেল একটা স্পার্ম নিয়ে কিন্তু প্রেগন্যান্ট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই করা যাবে। এটা হলো খুব আধুনিক পদ্ধতি। আমরা ইনফার্টিলিটি সম্পর্কে আরো জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ। আমরা বিরতিতে যাবার আগে চিকিৎসা সম্পর্কে জানছিলাম এবং ইনফার্টিলিটির কথা শুনছিলাম। তো এখন আধুনিক সময়ে স্পার্ম সংরক্ষণ নামক একটা জিনিস আমাদের শুনতে পাচ্ছি, এবং অনেকে এটা করতেও আগ্রহ বোধ করছেন। আসলে এই বিষয়টা সম্পর্কে আমাদের দর্শকদের আসলে স্পার্ম সংরক্ষণের আইন বাংলাদেশে এখনো হয় নাই। আচ্ছা, এটা একটা আইন লাগবে। আইন লাগবে মানে ধরেন আমার টেস্টিস যেখান থেকে আমার শুক্রাণু বের হয় সেখানে ক্যান্সার হয়েছে, আমার এটা ফেলে দিতে হবে। একদম। ফেলে দেওয়ার আগে আমার স্পার্মটা আমাকে, আমি ধরেন বিয়ে করি নাই, আনম্যারিড, আমার স্পার্ম ব্যাংকে আমি রেখে দিলাম, কিন্তু আমি তো চাই যে আমার বংশ আরো বাড়ুক। তখন কিন্তু এই জিনিসটা আসে, স্পার্ম ব্যাংক কার্যকারিতা। আরেকটা হলো সরোগেট। সরোগেট মানে হাজবেন্ড মানে সে বাচ্চা তার হবে না বা দিতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি স্পার্ম কার্ড থেকে নেবেন। সরোগেট মানে স্পার্ম ব্যাংক থাকে যেখান থেকে যে কোনো একজনের স্পার্ম নিয়ে সেটা তার ওয়াইফকে ফার্টিলিটি করা IVF এর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এটা কার স্পার্ম কি এটা জানা যায় না কিন্তু। হ্যাঁ, একদম। তো এই ক্ষেত্রে কিন্তু স্পার্ম ব্যাংকিং এর প্রয়োজনীয়তা আছে। আদারওয়াইজ যে অনেক ব্যাংকিং এর প্রয়োজনীয়তা থাকলেও সেখানে তো আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাই না? এটা ধরেন যে বিদেশে খুব প্রয়োজন হয়। অনেকে ধরেন কোনো সোলজার যুদ্ধে গেল, তখন এই স্পার্ম ব্যাংকটা রেখে যায় কিন্তু অনেকে। তা আমাদের দেশে আসলে এই আইনটাই এখনো হয় নাই। এটা কিছু অনেক সোশ্যাল কিছু কারণ আছে, ইসলামিকের কারণ আছে, অনেক কিছু, অনেক এটা সম্ভব, হয়তো ভবিষ্যতে আসবে, ভবিষ্যতে হয়তো আসবে। যেমন ধরেন অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপারে তো অনেক বাধা বিপত্তি এখন তো এস্টাবলিশ, একদম এস্টাবলিশ, এখন তো অনেকে অর্গান নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়তো কেটে যাবে। এটা কিন্তু বাংলাদেশে হয়তো একসময় থাকবে না, আমরা অবশ্যই আশা করতে পারি। তবে এই ধরনের কিছু বিষয়গুলো যখন অনেকের সামনে আসে, বা ধরেন কেউ যদি একজন পুরুষ যখন চিকিৎসা নিতে যাবেন, সে অনেক রকম বাধা নিজের ভিতর থেকে ফিল করে বা সোশ্যাল কিছু বাধা পান, তো সেই সব ক্ষেত্রে অনেকে দেখা যায় চিকিৎসকের কাছে যাচ্ছেন না, কারণ তার সাই ফিল করছেন এবং পরিবার থেকেও না করছেন। সেক্ষেত্রে তারা কি কোনো মেডিসিন নিয়ে বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনেকে নিতে চায়, যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আমি সুস্থ থাকছি, বা ভেষজ কিছু নিয়ে আমি যদি চেষ্টা করি পরবর্তীতে বংশবিস্তার করতে পারে, এরকম কি চিকিৎসা করে সম্ভব? আসলে কি পুরুষত্ব একটা অন্য জিনিস। হ্যাঁ, অনেকে মনে করে আমি পুরুষ হয়ে গেছি, আমার কোনো রোগ নাই। আচ্ছা, আমার কোনো রোগ হতে পারে না, আমার স্ত্রী সম্পূর্ণভাবে দায়ী। ফার্স্ট ইগো কিন্তু এই জায়গায়, হয়তো সে এই একটা থেকে ডাক্তারের কাছেই যায় না, ওয়াইফ যায় ঘুরে, অথচ তার কোনো প্রবলেম ধারণা। কিন্তু ওর হাজব্যান্ড ওয়াইফ ইনফার্টিলিটি হলেই হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই যেতে হবে। আর হোমিওপ্যাথি আসলে ব্যাপারটা, ওরা তো আসলে আমি ওদের ব্যাপারটা আমি জানি না, এটা সম্পূর্ণ সায়েন্টিফিক একটা চিকিৎসা। এটা প্রত্যেকটা ধাপে ধাপে আপনার একটা রোগ নির্ণয় করা, কেন কারণটা বের করা, সেই কারণটা আপনি খুঁজে রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যেতে হবে। মেনলি আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি, যে তার বাচ্চা হচ্ছে না কেন, সেটা ধরেন যদি আমরা তার টিউবটা যে ব্লক থাকে সেটা খুলে দেওয়ার দায়িত্ব ইউরোলজিস্টরাই করে। হ্যাঁ, তারপরে টেস্টিস থেকে যে স্পার্মটা বের করে আপনার আর্টিফিশিয়াল ভাবে বাচ্চা নেই, সেটাও ইউরোলজিস্টরা করতেছে। তারপরে যারা ভেসেক্টমি করে, ওই যে যারা টিউব কেটে, যারা ভেসেক্টমি মানে টিউব, যেটা টিউব কেটে দেয়, গভর্নমেন্ট থেকে অনেক সময় এটা ব্যবস্থা আছে, যাদের বাচ্চা দুইটা হয়ে গেছে কেটে দেয়, পরবর্তীতে আবার বিয়ে করে অথবা আবার বাচ্চা নিতে যায়, তখন এই যে টিউবটা জোড়ানো ইউরোলজিস্টরাই করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেন, আসলে তো কোনো লাভ নেই। আরেকটা হলো আপনার টিউবই নাই, সেই জায়গায় হোমিওপ্যাথি বা আরো অনেক চিকিৎসা। তারপরে যদি জানতে চাই যে আসলে কোনো আমাদের যে ওষুধগুলো আছে, মেডিসিনের মাধ্যমে কি কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট করা সম্ভব? হ্যাঁ, মেডিসিনের মাধ্যমে যেটা হয়, অনেক সময় আমরা ট্রাই করি যাদের মানে কিছুটা স্পার্ম আছে, যেগুলো
নর্মালি যেটা অ্যাজিওস্পার্মিয়া বলে, মানে নর্মাল যে কাউন্ট থাকার কথা তার থেকে কম আছে, কিন্তু সে একসময় হয়তো প্রেগনেন্ট হতেও পারে তার ওয়াইফ, চেষ্টা করতে করতে একটা টাইম পর্যন্ত আমরা চেষ্টা করি। একটা পরে যে যখন আমরা দেখি না চেষ্টা করার পরে সে এটা হচ্ছে না, তখন কিন্তু আমরা ওয়াইফের একটা এজের কথা চিন্তা করি, তার তো একটা যত মানে ম্যাটারনিটি প্রেগনেন্ট হওয়ার বয়স যত বেশি হবে তো রিস্ক বেড়ে যায়, মায়ের দিক দিয়ে বেড়ে যায়। তো সেই অনেক কিছু চিন্তা করে কিন্তু আমরা তখন বলি যে না আপনার আর ওষুধের মাধ্যমে হচ্ছে না, আপনি চিকিৎসা চলে যান। তো সেই ক্ষেত্রেই চিকিৎসার দরকার আছে, তখন দরকারটা প্রয়োজন হচ্ছে আসলে। কিন্তু আসলে কোনো দাম্পত্য জীবনে কেউ চায় না যে নিঃসন্তান থাকুক, সবাই সন্তান আশা করেন, কেননা দাম্পত্যের মূল মানে লক্ষ্যটাই ওখানে থাকে যে তাদের পরিপূর্ণতাটা হয় যদি সংসারে একজন শিশু আসেন। তো সেক্ষেত্রে যদি একজন পুরুষের ক্ষেত্রে জানতে চায় যে আসলে পুরুষ বন্ধাতে প্রতিকার হিসেবে বা সে কিভাবে নিজেকে গড়ে তুললে এই ধরনের সমস্যায় পরবর্তীতে পড়বেন না, বা প্রতিকার কি হতে পারে? ফার্স্টে আপনি আসলে মানে যদি জন্মগত কোনো সমস্যা থাকে, ফার্স্টে আপনি চিন্তা করবেন যে আমি বিয়ে করলে বাচ্চা হবে কিনা, আমার অন্নকোষটা ঠিক আছে কিনা। ডাক্তার ফার্স্টেই কিন্তু এই জায়গায় আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এইটা আরেকটা হলো যে আপনার যে অন্নকোষের ওখানে রগগুলো মোটা মোটা হয়ে গেছে কিনা, এগুলো কিন্তু আপনার চেঞ্জ করে কিছু বাচ্চা হওয়ার যে শুক্রাণুগুলো, এগুলো যদি এগুলো কারেকশন করার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবার অনেকে যেটা গরম পানি বা হিট বা রেডিয়েশন এগুলো থেকে মোবাইল পকেটে নিয়ে থাকে বা কিছু, এই রেডিয়েশন একটা ফ্যাক্টর কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো খুব কমন একটা ইস্যু, যেটা যে মোবাইলটা পকেটেই থাকছে। আবার যারা ধরেন যে হিট ইয়েতে কাজ করে, যেমন অনেক আছে না যে হোটেলে কাজ করে অনেক ছেলে হিটের সামনে সবসময় থাকে, এটি হিটটাও কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা, ওভারহিটেড কোনো জায়গায় যদি কাজ করে সেক্ষেত্রে কেমিক্যালও কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা, কেমিক্যাল কারখানাগুলো বিভিন্ন জায়গায় যে কাজ করছে, তো যাই হোক এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। মানে সব সময় যে এগুলো দায়ী তা না, দেখা যাচ্ছে 1%, হ্যাঁ মাল্টিপল ফ্যাক্টর থেকে 1% 2% এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে এগুলো পরামর্শ দিয়ে দিই, যারা বাচ্চা হচ্ছে না আমরা তখন তাদেরকে বলি যে আপনি এই রেডিয়েশন বা হিট এলাকা কেমিক্যাল এগুলোতে অ্যাভয়েড করবেন। তখন তার যদি মানে খাদ্যাভ্যাসের কি কোনো পরিবর্তন করতে হয়, যে খাদ্যাভ্যাস বা হচ্ছে তাদের যে রেগুলার লাইফ স্টাইলটা, সেখানে কি কোনো পরিবর্তন আনা যেতে পারে? খাদ্যাভ্যাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, হ্যাঁ এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটার সঙ্গে মানে কোনো রিলেশনও নাই, হ্যাঁ যে আপনি ভালো খেলে ভালো বাচ্চা হবে, খারাপ খেলে খারাপ বাচ্চা হবে বা কিছু, এগুলো সেরকম কোনো কিছু আসছে না। তবে যাদের এরকম সন্তান ধারণ করতে পারছে না, তারা অনেকটা ডিপ্রেশনে থাকছেন, অনেকে সোশ্যাল ভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি কিছু বলেন। আসলে আপনারা বাচ্চা হচ্ছে না তখন একজনকে দায়ী না করে দুজনই দায়িত্ব নেবেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজনেই দায়িত্ব নেবেন এবং দুজন মিলে ঠিক জায়গায় যাবেন। ইনফার্টিলিটি চিকিৎসা, যারা ইনফার্টিলিটি খুব রিসেন্ট হয়েছে, এখান থেকে ধরেন যে যারা পাস করছে খুব কম, বাংলাদেশে কিন্তু চিকিৎসক খুব কম। তো ঠিক আপনাকে সঠিক জায়গায় পরামর্শ নিতে হবে যে আসলে আপনার ইনফার্টিলিটি চিকিৎসা কারা দিচ্ছে, সেই জায়গায় আপনাকে যেতে হবে ফার্স্ট, এবং হাজবেন্ড ওয়াইফ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে যেতে হবে এবং একসঙ্গেই দুজনকে পরীক্ষা করে ফেলতে হবে যে আসলে কে দায়ী, সময় নষ্ট না করে। অনেকে শুধু তার স্ত্রীকে পাঠায় দেয়, নিচে যেতে চাচ্ছেন না। তো আমার পরামর্শ দিয়ে আপনারা দুজনই যাবেন, এবং ওয়াইফ গেলেও অনেক সময় স্ত্রী গেলেও কিন্তু যারা ডাক্তার ইনফার্টিলিটি জেনুইন ডাক্তার থাকে তারা কিন্তু বলে যে আপনার স্বামীকে নিয়ে আসবেন। আচ্ছা, তো বলি তো একটা সিমেন অ্যানালাইসিস করতে তো স্পেশাল কাউকে লাগে না, যে কেউ এটা যে কোনো ডাক্তার একটা রুট লেভেলে যারা আছে সাধারণ ডাক্তার লিখে দিতে পারে। এখানে এইসব ক্ষেত্রে কি একজন আরেকজনকে আশ্বস্ত করার জায়গাটা কি অনেক বেশি থাকছে না, মানে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে? অবশ্যই, এটা তো আধুনিক পদ্ধতি আছে, আপনার যে কোনোভাবে আপনার বাচ্চা আপনি আসবে কিন্তু, হ্যাঁ কিন্তু খুব মেজর প্রবলেম যদি না থাকে, যাদের স্পার্ম শুক্রাণু যদি একবারেই না থাকে,
বা টিউব যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাডপশন দিতে হবে, যে আপনার অরফানেজ থেকে একটা নিতে হবে, সেটাও করতে পারে তাদের নিজেদের পরিপূর্ণতাটাকে করতে। এটা কিন্তু ভালো, এটা অনেকে নেওয়া উচিত আমার মনে হয়, যে তার চেষ্টা না করে তারা এতিমখানা থেকে কোনো একটা বাচ্চা নিয়ে এসে মানুষ করতে পারে, নিলে কিন্তু মানে সেই বাচ্চাটাও উপকৃত হচ্ছে এবং নিজেদের যে চাহিদাটা সেটাও কিন্তু সুন্দরভাবে আর সমাধান হচ্ছে। ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের দর্শকদের এত সুন্দর করে বুঝিয়েছেন এবং সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সাস টিভিকেও আমাকে ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে সংকোচ বোধ না করে নিজের কোনো সমস্যা থাকলে বা নিজের পরিবারের কোনো সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিক পর্যায়ে যদি আপনি দেখান একজন চিকিৎসককে, তাহলে কিন্তু খুব সহজ এবং কম সময়ে কিন্তু সমাধান পাবেন। আর বাংলাদেশে থেকেই সব ধরনের যেখানে আপনি আধুনিক চিকিৎসা পাবেন, সেখানে নিঃসন্দেহে কিন্তু আপনি ভালো চিকিৎসকও পাবেন, যেখানে গেলে আপনি সহজভাবে সমাধানটা নিতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।